আসসালামু আলাইকুম। তো আজকে আমরা তাপগতিবিদ্যার যে প্রথম অধ্যায়টা করছিলাম, তাপগতিবিদ্যার যে প্রথম সূত্রটা করছিলাম, প্রথম সূত্রের প্রথম পার্টটুকু করছিলাম, মাত্র টাইপ 1 এর অঙ্কগুলো করছিলাম। তো এখন আমরা করব টাইপের 1 এর পরে যে অংশগুলো আছে সেগুলো করব। তো আমরা একটু আগের জিনিসগুলো একটু রিওয়াইন্ড করি। তো আমরা পড়ছিলাম কি, প্রথম সূত্রটা আমাদের এরকম ছিল, কোন সিস্টেমের তাপ যদি সম্পূর্ণরূপে কাজে রূপান্তরিত হয় অথবা কাজ যদি সম্পূর্ণরূপে তাপে রূপান্তরিত হয় তাহলে কি হবে, কাজ আর তাপ সমানুপাতিক হবে, তাই না? এই সূত্রটা আমরা পড়ছিলাম। এখন বিজ্ঞানী ক্লাসিয়াস করছে কি, এই সূত্রটাকে আবার উনি নিজের মতন করে ব্যাখ্যা করছেন। ওনার মতামতটা কিরকম ছিল? ওনার মতামতটা ছিল যে কোন সিস্টেমের তাপ যদি আমি অন্য কোনো শক্তিতে রূপান্তরিত করি অথবা অন্য কোনো শক্তিকে যদি আমি তাপে রূপান্তরিত করি, তাহলে যে রূপান্তর যে করলাম, রূপান্তর হচ্ছে সেটা ঠিক আছে, কিন্তু মোট শক্তি কিন্তু আমাদের আগের মতনই আছে। তো ক্লাসিয়াস কি বলছে? ক্লাসিয়াস বলছে আমি কোন সিস্টেমের তাপকে যদি অন্য কোনো শক্তিতে রূপান্তরিত করি অথবা অন্য কোনো শক্তিকে যদি তাপে রূপান্তরিত করি, তাহলে শক্তিটা রূপান্তর হবে কিন্তু মোট শক্তির পরিমাণ একই রকম থাকবে। উনি কি সূত্রটা ব্যাখ্যা করছে? ক্লাসিয়াসের মতামত কি? ক্লাসিয়াসের সূত্রের ব্যাখ্যা হইতেছে, সূত্র হইতেছে, এটা কার সূত্র বলতেছি? ক্লাসিয়াস। ঠিক আছে? তো ক্লাসিয়াস বলছে কি, ক্লাসিয়াস কি বলছে, আমি যদি কোনো সিস্টেমকে তাপ দেই তাহলে সেই তাপের থেকে সে কিছু অংশ কাজে নিয়ে কি করবে, তার ভিতরে যে অন্তস্থ ইন্টারনাল যে এনার্জি আছে, ইন্টারনাল এনার্জিটাকে সে বৃদ্ধি করবে, আর বাকি যে অংশ অতিরিক্ত থাকবে, অতিরিক্ত অংশটা সে কি করবে, কাজ করবে। ঠিক আছে? কোন সিস্টেমকে আমি যদি তাপ দেই তাহলে সেই তাপটাকে কি করবে, তার ইন্টারনাল এনার্জির কিছু পরিমাণ পরিবর্তন করবে, কিছু তাপ শক্তিটাকে কাজে লাগায় তার ইন্টারনাল এনার্জি পরিবর্তন করবে, আর বাকি অংশটুকু কিছু কি করবে, কাজে পরিবর্তন করবে। তাহলে এটা আমাদের ধরো সিস্টেম। ঠিক আছে? আমি যদি সিস্টেমকে যদি আমি কি দেই, তাপ দেই, তাপ যদি দেই সিস্টেম, তাহলে কি হবে, এই তাপটাকে কাজে লাগায় সিস্টেমটা কি করবে, তার ইন্টারনাল এনার্জি পরিবর্তন করবে, বাকি অংশ কি করবে, কাজে পরিণত করবে। তাহলে সিস্টেমকে ধরো যে আমি h পরিমাণ হিট দিলাম, h পরিমাণ তাপ দিলাম, h পরিমাণ যদি তাপ দিই, এই সিস্টেমের কি হবে, অন্তস্থ শক্তি ইন্টারনাল এনার্জি পরিবর্তন হবে। তাহলে ইন্টারনাল এনার্জি পরিবর্তনটাকে আমি ধরলাম যে ডেল্টা ই। ডেল্টা ই মানে কি, ইন্টারনাল এনার্জি। ঠিক আছে? তাহলে আমি h পরিমাণ যদি তাপ এই সিস্টেমটাকে দেই, সেই h পরিমাণ তাপ পাওয়ার পর তার ইন্টারনাল এনার্জি কিছু পরিবর্তন করবে, এই তাপটাকে কাজে লাগায়, আর বাকি যে অংশটুকু আছে সেটাকে সে কি করবে, কাজে রূপান্তরিত করবে। তাহলে কাজ হচ্ছে W। তাহলে এই যে ইন্টারনাল এনার্জি পরিবর্তন করলো, W পরিমাণ ওয়ার্ক করলো, কার শক্তিটাকে কাজে লাগায়, এই h পরিমাণ শক্তিটাকে কাজে লাগায়। আমরা বলতে পারি h ডেইলি প্লাস ডাব্লিউ, কারণ এই যে ডেইলি পরিবর্তন করছে, ডাব্লিউ কাজ করছে, এই দুইটা কাজ করছে, এই এইচটা শক্তিটাকে কাজে লাগায়। তার মানে এইটা সমান এই দুইটা এইচ ইকুয়াল টু ডেইলি প্লাস ডাব্লিউ, এটা আমাদের লাগবে। এখানে এইচ মানে হচ্ছে তাপ, ডেল্টা ই মানে অন্তস্থ শক্তি, আর ডাব্লিউ মানে হচ্ছে এখানে কাজ। ঠিক আছে? এখন আমাদের কি করতে হবে, কিছু চিহ্ন কোথায় যেতে হবে, যে আমাদের তাপের মান কখন পজিটিভ ধরবো, কখন নেগেটিভ ধরবো, ইন্টারনাল এনার্জির পরিবর্তন কখন পজিটিভ ধরবো, কখন নেগেটিভ ধরবো, কাজের মান কখন পজিটিভ ধরবো, কখন নেগেটিভ ধরবো। এই জন্য আমাদের কি করতে হবে, একটা চিহ্ন কোথায় যেতে হবে, আমি কোনটাকে পজিটিভ ধরবো, কোনটাকে নেগেটিভ ধরবো।
আমাদের কাজ কি ছিল h ইকুয়াল টু ডেল প্লাস w, এটা লিখছিলাম আমরা। এখন আমাদের বলছিলাম আমরা কাজ করব h এর মান কখন আমরা পজিটিভ ধরবো, ডেল এর মান কখন পজিটিভ ধরবো, ওয়ার্ক এর মান কখন পজিটিভ ধরবো, কখন নেগেটিভ ধরবো, সেটা জানতে হবে। দেখো এখানে বলছে কি সিস্টেমে তাপ সরবরাহ করা হলে h এর মান পজিটিভ। তাহলে আমাদের সিস্টেম, ঠিক আছে, একটু ভালো করে আমরা যে চিত্রটা এরকম সিস্টেম আঁকছিলাম, এখান থেকে আমরা h এর মান দিয়েছিলাম, এখান থেকে আমরা w পাইছিলাম, মনে আছে না? এই ডিরেকশনটা তুমি যদি মনে রাখো তাহলে তোমার পজিটিভ নেগেটিভ নিয়ে কোনো ঝামেলা হওয়ার কথা না। কারণ দেখো কি করছি, আমি সিস্টেমের মধ্যে তাপ দিছি, তাহলে আমার এখানে যে ডিরেকশনটা দেওয়া আছে, এখানে যে ডিরেকশন আছে সবগুলো পজিটিভ। তার মানে কি h সিস্টেমের মধ্যে ঢুকতেছে, তাহলে কি সিস্টেমকে আমি তাপ দিতেছি, সিস্টেমকে তাপ দিলে কি হবে, তাপের মান পজিটিভ। সেই জিনিসটা লিখছি, সিস্টেমে তাপ সরবরাহ করা হলে h এর মান পজিটিভ। ঠিক আছে, তো সবসময় তো এরকম হবে না যে সিস্টেমকে আমি তাপ দিবই, সবসময় আমি ইন্ডিয়া যাবো, সে আমাকে কিছু দিবে না, এরকম তো হবে না। এমনও হতে পারে যে সিস্টেম থেকে আমি কোনো কিছু ধার নিতেছি, নিতে হতে পারে। তা আমি যদি সিস্টেমকে তাপ দেই তাহলে h এর মানটা আমি পজিটিভ ধরবো, যদি সিস্টেম থেকে আমি তাপ নেই, সিস্টেম থেকে যদি আমি নেই তাহলে আমার h এর মানটা আমরা নেগেটিভ ধরবো। এই যে সিস্টেম থেকে তাপ অপসারণ করা হলে h এর মান নেগেটিভ হবে। তারপর ওয়ার্কের ক্ষেত্রে দেখো সিস্টেম থেকে আমি কি করতেছি, কাজের মান পাইতেছি আউটপুটে, তাহলে সিস্টেম থেকে যদি আমি কাজের মান আউটপুটে পাই তাহলে আমার ওয়ার্কের মান পজিটিভ। আমরা বলছিলাম আমাদের যে ডিরেকশন দেওয়া আছে এই ডিরেকশন গুলো সব পজিটিভ দেওয়া, তার মানে ওয়ার্কের মান কি আউটপুট হিসেবে পাইতেছি না, মানে এই ওয়ার্কের মান যদি আমি আউটপুট পাই তাহলে ওয়ার্কেরটা হবে পজিটিভ। এই দেখো সিস্টেম থেকে কাজ পাওয়া গেলে আমি কি কাজ পাইছি না, আমি কি সিস্টেমকে কাজ দিছি, আমি কিন্তু দেইনি, আমি সিস্টেম থেকে কাজ পাইছি, সিস্টেম আমাকে কাজ দিছে। তো সিস্টেম যদি আমাকে কাজ দেয় তাহলে ওয়ার্কের মান পজিটিভ হবে। আমি যদি সিস্টেমকে কাজ দিই তার মানে এই ডিরেকশনে আমরা উল্টা যেতে হচ্ছে না, সিস্টেম আমাকে দিছিল, এখন আমি যদি উল্টা কাজ করি, আমি যদি সিস্টেমকে দিই তাহলে ডিরেকশনের উল্টা হয়ে যেতেছে। এই কারণে কি সিস্টেমকে কাজ দিতে হলে w এর মান নেগেটিভ হবে। তাহলে আমরা h এর মান বুঝলাম, w এর মান বুঝলাম। যদি আমাদের ডিরেকশন অনুযায়ী হয়, না যদি সিস্টেমকে দিই তাহলে পজিটিভ, সিস্টেম আমাকে দিলে নেগেটিভ, এটা হলো h এর ক্ষেত্রে। কিন্তু ওয়ার্কের ক্ষেত্রে আবার উল্টা, ওয়ার্কের ক্ষেত্রে সিস্টেম যদি আমাকে কাজ দেয় তাহলে সিস্টেম পজিটিভ, ওয়ার্কের মান পজিটিভ। আর যদি আমি ওয়ার্ককে কাজ দেই, মানে সিস্টেমকে যদি আমি কাজ দিই তাহলে w মান নেগেটিভ। বাকি থাকলো কি h গেল, w গেল, বাকি থাকে ইন্টারনাল এনার্জি। তুমি যদি h পরিমাণ তাপ দাও তাহলে কি ইন্টারনাল এনার্জি কি তার বাড়বে না কমবে? তুমি চিন্তা করে দেখো, তুমি ওকে তাপ দিতেছো, তাহলে ধরো তুমি ভাত খেতেছো, এই h মানে তুমি ভাত খেতেছো, তাহলে ভাত খেলে তোমার শরীরটা কি হয়ে যাবে, গরম হয়ে যাবে না? খাওয়ার পর দেখো গরম লাগে, কিন্তু তাহলে তুমি ভাত খেতেছো, তোমার ভিতরে কি হইতেছে, শক্তি উৎপন্ন হইতেছে। এই শক্তি দিয়ে তুমি কি করতেছ, মনে করো তোমার শরীরটাকে চালানোর জন্য ভিতরে যেমন রক্ত সঞ্চালন হইতেছে, হার্ট পাম্প হইতেছে, এটা চালানোর জন্য তোমার মনে করো, সাপোজ আমি উদাহরণ দিয়ে বলতেছি যে 50 জুল শক্তি দরকার, আমি h হিসেবে দিলাম কি 100 জুল, তোমাকে আমি তাপ দিলাম, তাহলে এই 100 জুল থেকে সে কি করবে 50 জুল তার ইন্টারনাল এনার্জি, মানে তোমার যে হার্ট পাম্প করা, রক্ত সঞ্চালন করা, এগুলো করার জন্য 50 জুল সে ব্যয় করলো। আর বাকি 50 জুল কোথায় যাবে? বাকি 50 জুল ওয়ার্কে যাবে, বাকি 50 জুলকে সে কাজে লাগাবে। তার মধ্যে তুমি হাঁটা চালাও করবা, হাঁটা চালাও করতে শক্তির প্রয়োজন হবে না, সে শক্তিটাকে দিবে এই যে ওয়ার্ক দিবে। তাহলে তুমি 100 জুল যদি শক্তি দাও তাহলে কি ইন্টারনাল এনার্জি কি বাড়বে না কমবে? বাড়বে। তার মানে সিস্টেমে যদি ইন্টারনাল এনার্জি বাড়ে তার মানে কি সে শক্তি পাইছে, তার মানে ডেইলির মান পজিটিভ। তাহলে সিস্টেম যদি ইন্টারনাল এনার্জি বাড়ে তাহলে আমরা কি দেবো, ডেইলির মান পজিটিভ। তো যদি উল্টাটা হয়, উল্টাটা কি হবে যে ডেইলির মান এখন না বেড়ে ডেইলির মান আমাদের কমছে। তো কমছে মানে তার কাছ থেকে আমি সিস্টেম থেকে তাপটা নিয়ে নিছি, তাহলে যেহেতু সিস্টেম থেকে আমি তাপটা নিয়ে নিছি তাহলে ইন্টারনাল এনার্জি যদি কমে তাহলে কমলে কি হবে, মানটা হবে নেগেটিভ। এই যেটা এখানে বলছি সিস্টেমে ইন্টারনাল এনার্জি বৃদ্ধি পেলে ডেল্টা ই এর মান পজিটিভ হবে, আর যদি সিস্টেমে ইন্টারনাল এনার্জি হ্রাস পায় তাহলে ডেল্টা এর মান নেগেটিভ হবে। ঠিক আছে, আচ্ছা যদি এরকম হয় তাহলে আমরা একটু ক্যালকুলেশন করি। হ্যাঁ, কিরকম ক্যালকুলেশন করব, আমরা এখন যোগ বিয়োগ করব। যোগ বিয়োগ করতে তো আমাদের কোনো সমস্যা নেই, তাই না? আচ্ছা, ধরো এটা h ডেল্টা ই, এটা w, ঠিক আছে। তুমি h এর মান ধরো যে -50 দিলাম, ওয়ার্কের মান দিলাম 20, এখানে ডেল্টা এর মান দিলাম -70, ওয়ার্কের মান দিলাম 50, এখানে এটার মান দিলাম 30, এটার মান
মাইনাস 20, এটার মান 70, এটার মান প্লাস 30। এখন বাকি যে ফাঁকা ঘরগুলো আছে, ফাঁকা ঘরগুলোতে একটু ট্রাই করতে পারবে তোমরা। তোমরা একটু কাজ করবা, ভিডিওটা পজ করে একটু ট্রাই করবা যে এখানে ডেল্টা এর মান কত, এখানে এইচ এর মান কত, এখানে ডাব্লিউ এর মান কত, এখানে এইচ এর মান কত। তাহলে তোমাদের কাজ হচ্ছে তোমরা ভিডিওটা যখন দেখবা, যখন এরকম সিচুয়েশন আসবে তখন এটাকে পজ করে তোমরা ক্যালকুলেশন করবা। তো ক্যালকুলেশন করার পর আমি তো আবার করাবোই, করানোর সাথে সাথে মিলাবা, দেখবা যে তোমাদের এটা ঠিক আছে কিনা। দেখো আমরা এখন 1 নাম্বারটার জন্য বলি, যদি তাহলে আমাদের সূত্র কি, H = del E প্লাস W। আমাদের প্রশ্নে যদি মাইনাসটা না দিয়া, এখানে যদি এরকম গ্রাফ না দিয়ে যদি এখানে বলতো যে 50 ক্যালোরি বা 50 জুল তাপ সিস্টেম থেকে নেওয়া হলো, আমার এখানে মাইনাস ডিরেকশন না দিয়ে যদি এই কথাটা বলতো, কোনো সমস্যা ছিল? সমস্যা কিন্তু ছিল না, একই জিনিস হতো। আচ্ছা দেখো H এর মান কত আছে, -50। আমাদের ডেল এর মান দরকার, আর ওয়ার্কের মান কত, +20। এখানে কত, ডেল্টা এর মান -70। তো প্রশ্নে যদি বলে তাহলে ডেল্টা এর মান কত, তুমি এখানে সংখ্যায় না বসে তুমি এখানে তুমি কথায় লিখবা। তাহলে কথায় কিভাবে লিখতে পারবে দেখো তো একটু। তাহলে ডেল্টা এর মান -70, -70 দ্বারা কি বোঝাইতেছে, আমার কি ইন্টারনাল এনার্জি কি বৃদ্ধি পাইছে নাকি হ্রাস পাইছে। তাহলে এখন আমাদের ওই গ্রাফটাকে আমরা চিন্তা করি, গ্রাফ না যে আমরা কথা বলে যে লিখছিলাম, কি কথা লিখছিলাম যে ইন্টারনাল এনার্জি যদি হ্রাস পায় তাহলে ইন্টারনাল এনার্জির মান নেগেটিভ। এখানে মান নেগেটিভ দ্বারা কি বোঝাইতেছে, আমাদের ইন্টারনাল এনার্জি হ্রাস পাইছে, তাই না। এখানে এটা আমাদের ক নাম্বার উত্তর, এটা আমাদের খ নাম্বারের উত্তর, এটা গ নাম্বার, এটা ঘ নাম্বার। ঠিক আছে, তাহলে ক নাম্বার উত্তর কি লিখবো, কয় উত্তর লিখবো, সিস্টেমে ইন্টারনাল এনার্জি হ্রাস পেয়েছে। ঠিক আছে, তাহলে ক নাম্বারের অ্যান্সার কি হবে, সিস্টেমে ইন্টারনাল এনার্জি, ধরো যে মানটা সব লিখে দিলাম যে 70 সাপোজ জুল, তাহলে 70 জুল ইন্টারনাল এনার্জি পেয়েছে, হ্রাস পেয়েছে। আচ্ছা তাহলে কয় জায়গায় যদি এখন আমরা খতে আসি, তাহলে খতে আসলে কি হবে দেখো তো, আমরা জানি H = আচ্ছা এই পাশে লিখি, সবগুলো পাশে লিখি, ক নাম্বারটা শেষ। হ্যাঁ এখন খ নাম্বারটা দেখো, খ নাম্বার কি করতেছি, H এর মান বের করতেছি, H = del E plus W। তাহলে del E এর মান -70, W এর মান 50, তার মানে কি -20 সাপোজ জুল आंसर এককটা জুল। তাহলে এখানে তুমি যদি বাংলা অ্যানসার লেখো, বাংলা কি লিখবা, তাহলে H এর মানটা কি হইছে, নেগেটিভ। তো H এর মান নেগেটিভ কখন হয়, যখন তুমি সিস্টেমকে তাপ দাও নাকি সিস্টেম থেকে তাপ তুমি নাও। কি করো, যদি তুমি সিস্টেমকে তাপ দিতা তাহলে H এর মান পজিটিভ হইতো। H এর মান যেহেতু নেগেটিভ, তার মানে কি তুমি সিস্টেম থেকে তাপ নিয়ে নিছো, তাহলে অ্যানসারটা কি হবে, সিস্টেম থেকে 20 জুল তাপ হ্রাস পেয়েছে। ঠিক আছে, কি করছি আমরা, যেহেতু অ্যানসারের মান H এর মান যেহেতু মাইনাস বের হইছে, H মানে কি তাপ, তাপের মান কি হইছে মাইনাস, মাইনাস দ্বারা কি বোঝাচ্ছে তাপের মান হ্রাস পাইছে। যদি তাপের মান পজিটিভ হইতো তার মানে আমি তাপকে দিছি, সিস্টেমকে আমি তাপ দিছি, এই কারণে পজিটিভ। এখন যদি সিস্টেম থেকে তাপ নিয়ে নেই তাহলে নেগেটিভ, নেগেটিভ হইতে জানো সিস্টেম থেকে তাপ আমি নিয়ে নিছি, মানে সিস্টেম থেকে তাপ হ্রাস পাইছে। এটা আমাদের খ নাম্বার অ্যানসারটা আসবে। এখন যদি গ নাম্বারে যদি আসি, 3 নম্বরে গতে যদি আসি, তাহলে গতে দেখো কি হবে, গতে কি হবে, এখানে আসার পর H এর মান আছে 30, H এর মান 30, ডেল্টা এর মান -20 প্লাস W। এখান থেকে বলে W মান কত হয়, 50 জুল। তাহলে এই W মানটা কি আছে, পজিটিভ না নেগেটিভ, পজিটিভ। তো W মান যদি পজিটিভ হয় তাহলে আমি কাজকে আউটপুটে পাবো নাকি কাজ আমি তাকে সিস্টেমকে দিব। চিন্তা করো, এখানে আমরা এই লিখছিলাম পয়েন্টগুলো, W মান যদি পজিটিভ হয় তার মানে সিস্টেম আমাকে কাজ দিবে, W মান যদি নেগেটিভ হয় আমাকে কি করতে হবে, সিস্টেমকে কাজ দিতে হবে। W মান যেহেতু পজিটিভ তার মানে সিস্টেম আমাকে কাজ দিতেছে, তাহলে কি হবে, গ নম্বর উত্তর, সিস্টেম থেকে 50 জুল কাজ
50 জুল কাজ পাওয়া যাবে, সিস্টেম থেকে 50 জুল তাপ কাজ পাওয়া যাবে। কারণ কি নন পজিটিভ, নেগেটিভ হলে আমরা বলতাম সিস্টেমকে 50 জুল কাজ দিতে হবে। ঠিক আছে, তাহলে আমাদের ঘ নাম্বার অ্যানসার শেষ। এখন আমরা ঘ নাম্বারে যাই। 4 নম্বরে তাহলে এইচ এর মান আমরা জানি না, এইচ এর মান বের করব। ডেল্টা এর মান 30, ডাব্লিউ এর মান 70। তাহলে এইচ এর মান কত? 70 জুল। তাহলে এইচ এর মান পজিটিভ দ্বারা আমরা কি বুঝাইতেছি? আমি সিস্টেমকে তাপ দিছি, এই কারণে পজিটিভ। মাইনাস হলে কি বুঝতাম? সিস্টেম থেকে আমি তাপটা সরাই নিছি। তাহলে এখানে কি হবে? সিস্টেমকে 70 জুল তাপ সরবরাহ করা হয়েছে। ঠিক আছে, তাহলে আমাদের এই চিহ্ন প্রথাটা দরকার আছে, কারণ আমাদের এই টাইপের অঙ্ক আছে যে কখন মান পজিটিভ হবে কখন নেগেটিভ হবে। পজিটিভ হলে সেটাকে বাংলায় কিভাবে লেখা যায়, নেগেটিভ হলে সেটাকে বাংলায় কিভাবে লেখা যায়, আমাদের এরকম অঙ্ক আছে। আমার মনে হয় এই গ্রাফটা যদি আমরা বুঝতে পারি তাহলে আমাদের ওই অঙ্কগুলোতে কোনো ঝামেলা হবে না। ঠিক আছে, তাহলে আমরা এখন এটা বুঝলাম। এখন আমাদের যেটা করতে হবে, মোটামুটি এখন প্রসেস সম্পর্কে হালকা কিছু ধারণা লাগবে। আমাদের এরকম ডিপ কোনো চিন্তা ভাবনা নাই, এখানে আমাদের ডিপ কোনো ওইরকম অঙ্ক নাই, নর্মাল কোনো চিন্তা ভাবনা নাই। হালকার উপরে জাস্ট বিভিন্ন প্রসেস গুলা, একটু কি প্রসেস গুলা সেগুলো সম্পর্কে একটু জানতে হবে। যেমন কি তোমার প্রসেস আছে কনস্ট্যান্ট প্রেসার প্রসেস। তুমি নাম নিজেই বলে দিছো কনস্ট্যান্ট প্রেসার প্রসেস, মানে কি এখানে কনস্ট্যান্ট মানে স্থির, কে স্থির থাকবে? প্রেসার। তো প্রেসার যদি কনস্ট্যান্ট থাকে তাহলে প্রেসার কনস্ট্যান্ট থাকলে এখানে কার সূত্র মাইনে চলে বলতে পারবা? আচ্ছা আমরা এই লিখি কনস্ট্যান্ট প্রেসার প্রসেস কাকে বলে? তাহলে যে থার্মোডায়নামিক্স প্রসেসে চাপের মান অপরিবর্তিত থাকে, তাকে কনস্ট্যান্ট প্রেসার প্রসেস বলে। ঠিক আছে, কি করলাম? কনস্ট্যান্ট প্রেসার প্রসেস। কনস্ট্যান্ট প্রেসার মানে প্রেসারটা থাকবে স্থির, কিন্তু সেটাই লিখছি যে থার্মোডায়নামিক্স প্রসেসে চাপের মান অপরিবর্তিত থাকে তাকে কনস্ট্যান্ট প্রেসার প্রসেস বলে। আচ্ছা, চাপের মান যদি অপরিবর্তিত থাকে এখানে কার সূত্রটা সে মাইনে চলবে? চাপের মান অপরিবর্তিত থাকলে সে চার্লসের সূত্র মাইনে চলবে। চার্লসের সূত্র কি বলছে? চার্লসের সূত্র বলছে, লিখে দেই, চার্লসের সূত্রানুযায়ী বা সূত্র মতে, চার্লসের সূত্র মতে বলছে কি যে স্থির চাপে কোন গ্যাসের আয়তন তাপমাত্রার সমানুপাতিক। কি লিখছি? চার্লসের সূত্র অনুযায়ী স্থির চাপে কোন গ্যাসের আয়তন তাপমাত্রার সমানুপাতিক। তার মানে তোমার এই যে আয়তনটা হবে, আয়তনটা সমানুপাতিক তাপমাত্রার উপরে। যত বেশি তুমি তাপমাত্রা দিবা তত বেশি তার আয়তন বৃদ্ধি পাবে। তাহলে এখান থেকে যদি আমরা করি তাহলে ভি সমানুপাতিক চিহ্ন তুলে একটা ধ্রুবক দেওয়া লাগে, কনস্ট্যান্ট সি ইনটু টি। এখান থেকে কি লেখা যায়? ভি বাই টি ইকুয়াল টু কনস্ট্যান্ট। ঠিক আছে, তাহলে এটাকে আমরা লিখতে পারি v1 বাই t1 ইকুয়াল টু v2 বাই t2। লিখতে পারি না? আমরা লিখতে পারি। আচ্ছা, এটা দিয়ে গেল আমার চার্লসের সূত্র। আমাদের এই সূত্রটা একটু কাজে লাগবে, v1 বাই t1 ইকুয়াল টু v2 বাই t2। আচ্ছা, তাহলে আমাদের আরো কিছু লাগবে। আরো কিছু কি লাগবে? যেমন এই কনস্ট্যান্ট প্রেসার প্রসেসে কাজ কতটুকু হয় সেটা লাগবে, তাপের যে ইকুয়েশনটা আছে সেটা লাগবে। যেমন কি আমরা বলছিলাম H ইকুয়াল টু del E প্লাস W। আচ্ছা, এই সিস্টেমকে তুমি কি করবা? জাস্ট চাপের মানটা পরিবর্তিত রাখবা, কিন্তু সিস্টেমকে কিন্তু তোমার তাপ দিতেই হবে। তুমি চাপের মানটা পরিবর্তিত রাখতে পারবা, শুধু কি করবা? চাপের মান পরিবর্তিত, কিন্তু তোমার তাপ দিয়ে যেতে হবে। তুমি যদি তাহলে তাপ দাও, তার ইন্টারনাল যে পরিবর্তন হবে, এখানে ইন্টারনাল যে পরিবর্তন হচ্ছে W পরিমাণ কাজ আমি পাইছি। তাহলে আমাদের কনস্ট্যান্ট প্রেসার প্রসেসে এই একটা সূত্র। আরেকটা সূত্র বললাম কি
v1 বাই t1 ইকুয়াল টু v2 বাই t2। আরেকটা আছে কাজের সূত্র। কাজের সূত্র আমাদের অঙ্ক নাই, তারপর আমরা একটু দেখি আর কি। তাহলে কাজ কাজ মানে কি? চাপ ইনটু আয়তনের পার্থক্য। তাহলে কাজ মানে ডাব্লিউ, ডাব্লিউ মানে পি ইনটু আয়তনের পার্থক্য v2 মাইনাস v1। এটা আমাদের একটা সূত্র, পি ইনটু v2 মাইনাস v1। কাজের কোনো অঙ্ক আমাদের নাই, তারপরও যেহেতু আসলো দেখে রাখি, ঠিক আছে? তাহলে আমাদের কনস্ট্যান্ট প্রেসার প্রসেসে মোটামুটি এই দুটো সূত্র লাগবে, এটা লাগবে না, তারপর লেখা রাখলাম। কনস্ট্যান্ট প্রেসার প্রসেস গেল, এখন কনস্ট্যান্ট ভলিউম প্রসেস। তো আমরা আসলে অত বেসিকে মানে অত ডিপলি যাব না, বেসিকের উপর হালকার উপর আমরা কাজগুলো শেয়ার করবো, কারণ আমাদের এখানে একদম বেসিক লেভেলের প্রশ্ন, একদম বেসিক লেভেলের, ঠিক আছে? তা আমরা থার্মোডাইনামিক্সে যত ডিপলি চিন্তা করি এখানে অত ডিপলি নাই, হালকা মানে আমাদের প্রসেসের যে একদম বেসিক লেভেলের একদম সহজ, যেটা তুমি প্রথম দেখাতে পারবা, ওই অঙ্কগুলো এখানে আছে। এখন আমরা যাই কনস্ট্যান্ট ভলিউম প্রসেস। তাহলে কনস্ট্যান্ট ভলিউম প্রসেস বলে দিয়েছে এখানে আয়তনটা থাকবে স্থির। তাহলে যে থার্মোডাইনামিক প্রসেসে আয়তনের মান স্থির থাকে সেটা হচ্ছে আমাদের প্রসেসের, যে থার্মোডাইনামিক প্রসেসে আয়তন স্থির থাকে সেটা কি কনস্ট্যান্ট ভলিউম প্রসেস। তাহলে কনস্ট্যান্ট ভলিউম প্রসেসে কার সূত্র মানে চলে বলো তো? এখানে কার সূত্র মানে চলে? সেটা হচ্ছে গে-লুসাকের। কার সূত্র মানে চলে? সেটা হলো গে-লুসাক। এখন কথা হলো গে-লুসাক কি বলছে? যেহেতু আমাদের আয়তনের মান স্থির, তো গে-লুসাক বলছে কোন স্থির আয়তনে গ্যাসের চাপ তাপমাত্রা সমানুপাতিক। কি হবে? তাপমাত্রা সমানুপাতিক। কার কি হবে? কোন স্থির আয়তনে গ্যাসের চাপ কি হবে? চাপ সমানুপাতিক হবে কার? তাপমাত্রার। তাহলে P সমানুপাতিক T। তাহলে P ইকুয়াল টু C ইনটু T। C মানে সমানুপাতিক ছিল না, ধ্রুবক দিলাম আর কি। তাহলে P বাই T ইকুয়াল টু কনস্ট্যান্ট। তাহলে এখানে আমরা লিখতে পারি P1 বাই T1 ইকুয়াল টু P2 বাই T2। তাহলে কনস্ট্যান্ট ভলিউম প্রসেস যদি হয় তাহলে আমরা P1 বাই T1 ইকুয়াল টু P2 বাই T2 এটা আসতেছে। আচ্ছা, এখন দেখো কনস্ট্যান্ট ভলিউম প্রসেস। তাহলে কনস্ট্যান্ট যদি ভলিউম প্রসেস হয় তাহলে আমাদের কাজের যে সূত্রটা দেখো, কাজ ইকুয়াল টু চাপ ইনটু আয়তনের পার্থক্য, ঠিক আছে? দেখো চাপের মান P, আয়তনের পার্থক্য কি? V2 মাইনাস V1। এখানে যেহেতু আমি বলছি কনস্ট্যান্ট ভলিউম, তার মানে V2 এর মান এখানে যদি V1 এর মান যদি 10 হয়, V2 এর মানও 10 হবে। যেহেতু আমাদের বলছে আয়তনের কোনো পরিবর্তন হবে না, কারণ কি 10 মানে 10 ইকুয়াল কি 0। তাহলে এখানে আলটিমেট কি হয়ে যাচ্ছে? 0। কার মান 0? কাজের মান 0। তো কাজের মান যদি 0 হয় তাহলে আমাদের সূত্র ইকুয়াল টু কি আসছে? H ইকুয়াল টু ডেল্টা E প্লাস W। এটা আপনার মান তো 0। তাহলে হচ্ছে কি H ইকুয়াল টু ডেল E, ঠিক আছে? তাহলে কনস্ট্যান্ট ভলিউম প্রসেসে আমার এই সূত্রটা লাগবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা পরের প্রসেসে যাই। কনস্ট্যান্ট টেম্পারেচার প্রসেস। এই প্রসেস বলছে কি যে প্রক্রিয়ায় কোন সিস্টেমের তাপমাত্রা, যেহেতু বলছে কনস্ট্যান্ট টেম্পারেচার, তার মানে তাপমাত্রাটা থাকবে স্থির। তাহলে যে প্রক্রিয়ায় কোন সিস্টেমের তাপমাত্রা কি করা হয়? স্থির রাখা হয়, তাহলে সেটা হলো কনস্ট্যান্ট টেম্পারেচার প্রসেস, ঠিক আছে? টেম্পারেচারটা কনস্ট্যান্ট থাকবে। এখন টেম্পারেচার কনস্ট্যান্ট থাকলে এখানে কি হয় চিন্তা করো। তোমার টেম্পারেচারটা কনস্ট্যান্ট আছে, তাহলে এই টেম্পারেচার, আচ্ছা এটাকে আরেকটা জিনিস একটু বলে নেই, এটাকে স্লো প্রসেস বলা হয় থাকে, ঠিক আছে? তাহলে বলছি কি কনস্ট্যান্ট টেম্পারেচার প্রসেস এমন একটা প্রসেস, থার্মোডাইনামিক প্রসেস, যেখানে তাপমাত্রাটা স্থির রাখা হয়। তাহলে একটু চিন্তা করো, স্থির তাপমাত্রায় কার সূত্রটা মেনে চলে? তাপমাত্রা স্থির, তার মানে কি তার বয়েলের সূত্রটা তাকে মেনে চলতে হবে না? অবশ্যই বয়েলের সূত্রটা মেনে চলতে হবে। তাহলে বয়েলের সূত্রটা কি বলছে? বয়েলের সূত্রানুযায়ী
কোন স্থির তাপমাত্রায় গ্যাসের আয়তন চাপে কি লিখছি? বয়লের সূত্র বলছে কোন স্থির তাপমাত্রা গ্যাসের আয়তন চাপের ব্যস্তানুপাতিক, মানে আয়তন যদি ভি হয় চাপটা হবে 1/p। যত বেশি তুমি চাপ দিবা আয়তন তত কমতে থাকবে, যত বেশি চাপ তত আয়তন কম, যত কম চাপ তত বেশি আয়তন। তাহলে এখান থেকে যদি আমি সমানুপাতিক চিহ্ন যদি তুলি, এটা তো ধ্রুবক আসবে c, তাহলে কি আসছে 1/p, তাহলে কি আসছে p1 সরি pv ইকুয়াল টু কনস্ট্যান্ট। তাহলে pv ইকুয়াল টু কনস্ট্যান্ট আমরা কি লিখতে পারি? p1 v1 ইকুয়াল টু p2 v2। তাহলে এটা আমাদের কনস্ট্যান্ট টেম্পারেচারের সূত্র, ঠিক আছে? কনস্ট্যান্ট টেম্পারেচার থাকলে p1 v1 ইকুয়াল টু p2 v2। আচ্ছা, সিস্টেমে যদি তাপমাত্রা যদি কনস্ট্যান্ট থাকে তাহলে কি ইন্টারনাল এনার্জি কোনো পরিবর্তন হবে? কোনো পরিবর্তন হবে না। তাহলে কি সিস্টেমে তাপমাত্রা স্থির আছে, তাই এখানে কি হবে? ইন্টারনাল এনার্জি কোনো পরিবর্তন হবে না। তো ইন্টারনাল এনার্জি যদি পরিবর্তন না হয় তাহলে H ইকুয়াল টু কি জানি আমরা? ডেল্টা E প্লাস W। তাহলে ইন্টারনাল এনার্জি যদি পরিবর্তন না হয় তাহলে আমাদের কি হইতেছে? H ইকুয়াল টু হইতেছে W। আমি কথা হচ্ছে ইন্টারনাল এনার্জি পরিবর্তন কেন হচ্ছে? আচ্ছা, এখানে যে আমরা স্লো প্রসেস বলছি না, স্লো প্রসেস মানে কি? এই যে কনস্ট্যান্ট টেম্পারেচার প্রসেসে চাপের মান, কার মান? কনস্ট্যান্ট টেম্পারেচার প্রসেসে চাপের মান খুব ধীরে ধীরে পরিবর্তন করা হয়, খুবই ধীরে ধীরে, ঠিক আছে? এখন ধরো তোমার এই সিস্টেমটাকে তুমি কি করলে? H পরিমাণ তাপ দিলা, সিস্টেম তোমাকে W পরিমাণ কাজ দিল, আর কিছু পরিমাণ ইন্টারনাল এনার্জি তোমার বাড়াই দিল, ঠিক আছে? এটাকে তুমি হিউম্যান বডির সাথে চিন্তা করো, ঠিক আছে? তুমি ঘুরতে গেছো, ঘুরতে এমন একটা দুর্গম একটা জায়গায় গেছো, ধরো তুমি সুন্দরবন জঙ্গলের মধ্যে তুমি ঢুকে গেছো, এখন সন্ধ্যা হয়ে যেতেছে, কিছুই খাও নাই, ঠিক আছে? তাহলে তোমার করলো কি? যে দিয়ে দিল এক প্যাকেট খাবার দিল, ধরো এক প্যাকেট বিরিয়ানি দিল তোমার, ঠিক আছে? এক প্যাকেট বিরিয়ানি দিল, এখন তুমি বৈশাখ খাবা, সেই বৈশাখ খাওয়ার অপশন নাই, তোমার হাঁটতে হাঁটতে খাইতে হবে, ঠিক আছে? তাহলে ধরো তুমি যদি এক প্যাকেট বিরিয়ানি যদি 1 মিনিটের মধ্যে খেয়ে ফেলতা, তাহলে এখানে তোমার ধরো যে 70 জুল তুমি তাপ শরীরের মধ্যে দিতা, 70 যেহেতু জুল শরীরের মধ্যে দিছো, তাহলে 70 জুলের মধ্যে যেহেতু তুমি জঙ্গলের মধ্যে আছো, তোমার হাইটে যেতে হবে, হাইটে যেতে হলে তোমার কাজ করতে হবে, তো কাজের মনে করো যে তোমার 50 জুল কাজের জন্য লাগবে, তাহলে তোমার আমি শক্তি দিছিলাম 70 আর হাইটে যেতে শক্তি লাগবে 50, তার মানে 20 কি তোমার শরীরের মধ্যে জমা অবস্থায় থাকবে না? অবশ্যই থাকবে। এখন কথা হইতেছে তোমাকে আমি একবারে না খাইতে বললাম যে তুমি একটা একটা করে চাল খাবা, বিরিয়ানির দানা, এই যে চালের যে দানাগুলো আছে তুমি কি করতে পারো? একটা একটা করে খাবা, সবগুলা এক লোকা বেড়ে খাইতে পারবে না, একটা একটা করে খাবা। তাহলে তুমি একটা একটা করে খাইতেছো, তাহলে কি তোমার এখানে কি 70 জুল তাপ তুমি একসাথে পাবা না, কম পাবা। আমি বলতেছি এখানে তুমি তাপ দিতেছো কম, সাথে সাথে তোমার আবার কাজ করতেও হবে, তোমার হাইটে যেতে হবে, তার মানে তুমি যতটুকু একটা করে চাল খাইতেছো, ভাত খাইতেছো, যতটুকু পরিমাণ তোমার তাপ হইতেছে সম্পূর্ণটা কিন্তু কাজে রূপান্তরিত হয়ে যেতেছে। তোমার ভিতরে যে তুমি যে কিছু রিজার্ভ করবা, রিজার্ভ করার মতো অপশন নাই, কারণ তুমি তাপ দিতেছো কম, যতটুকু তাপ দিতেছো সম্পূর্ণটা কি হইতেছে? কাজে রূপান্তরিত হয়ে যেতেছে। তুমি তাকে জমানোর কোনো অপশনই দিতেছো না। যদি তুমি একসাথে খাইতা তাহলে সে কিছু জমাইতে পারতো, রিজার্ভ করতে পারতো, কিন্তু তুমি তাকে একটা করে খাইতেছো, সেই রিজার্ভ করার কোনো অপশনই তার কাছে নাই। যেহেতু স্লো প্রসেস, সে কি করবে? একটা খাবে, আর একটা খাবে, আর একটা খাবে, এরকম কি করবে? স্লো করে আগাবে। যেহেতু স্লো করে আগাবে, তার মানে যতটুকু খাইছো, যতটুকু শক্তি উৎপন্ন হয়েছে সম্পূর্ণটাই কাজে রূপান্তরিত হতে হবে, কারণ তাদের তো কাজ করে খাইতে হবে। তুমি জঙ্গলের মধ্যে সুন্দরবনে কি জঙ্গলের মধ্যে রাতে থাকতে পারবা না, তার মানে রাজ্যতেই হোক তোমার এখান থেকে বের হয়ে যেতে হবে, ঠিক আছে? তার মানে তোমার পা চালায় যেতে হবে, না, তোমার কাজ করতে হবে। তাহলে কাজ করতে হলে তোমার জমা রাখার কোনো অপশন নাই। এই কারণে এই কনস্ট্যান্ট টেম্পারেচার প্রসেস মানে স্লো প্রসেসে কি হয়? ইন্টারনাল এনার্জি কোনো পরিবর্তন হয় না, তুমি কিছু রিজার্ভ করতে পারবে না, যা তা দিবা সম্পূর্ণটাই কাজে রূপান্তরিত হবে, ঠিক আছে? তাহলে আমরা এই সূত্র পেলাম P1 P2 V2 আর পেলাম H W, ইন্টারনাল এনার্জির মান 0। তারপরে কাজের যে সূত্র আছে, কাজের সূত্রটা খুব একটা লাগবে না, কারণ আমাদের এখানে যা অঙ্ক আছে একটার মধ্যে কাজের কোনো সূত্রের ব্যবহার নাই, তো কাজের সূত্রটা আমাদের দরকার নেই। যদি তোমরা দেখতে চাও তাহলে লিখতে পারো
মানে আমাদের দরকার হবে না, কাজ ইকুয়াল টু P1 V1 ln V2 বাই V1, অথবা তুমি আবার লিখতে পারো P1 V1 ln P1 বাই P2। ঠিক আছে, লিখতে পারো। আমাদের এই কাজের সূত্র লাগবে না। যখন আমরা থার্মোডাইনামিক্সের মানে ডিপার্টমেন্টে যখন থার্মোডাইনামিক্স করবো তখন একটু বেসিক একটু আরো ব্রডলি চিন্তা ভাবনা করবো। যখন যেহেতু আমাদের ক্লাস নেবে থার্মোডাইনামিক্স, রিপন ভাই নেবে অথবা অন্য কেউ নিবে, তখন এগুলো নিয়ে ভালোভাবে আলোচনা করবো। তাহলে আমরা কনস্ট্যান্ট টেম্পারেচার প্রসেস দেখলাম, এখন আমাদের বাকি আছে শুধু এডিয়াবেটিক প্রসেস। এখন আমরা ওটা দেখবো। এডিয়াবেটিক প্রসেস এটাকে আবার বলা হয় আইসেন্ট্রপিক প্রসেস, এটাকে আবার বলা হয় রুদ্ধতাপীয় প্রসেস। তাহলে এডিয়াবেটিক প্রসেস কি? এডিয়াবেটিক প্রসেস এমন একটা প্রসেস যেটার মধ্যে কি করা হয়, সিস্টেম বাইরে থেকে তাপ নিতেও পারবে না, সিস্টেম বাইরে থেকে তাপ দিতেও পারবে না। তাহলে এডিয়াবেটিক প্রসেস এমন একটা প্রসেস যেখানে বাইরে থেকে কোনো তাপ ইনপুট হবে না বা ভিতর থেকে কোনো তাপ আউটপুট হবে না, এমন একটা প্রসেস। তাহলে দেখো, ভিতরে যদি কোনো তাপ না আসে, ভিতর থেকে যদি কোনো তাপ বাইরে না যায়, তাহলে H ইকুয়াল টু যে ডেলি প্লাস W আমাদের যে সূত্রটা ছিল, H মানে কি তাপ, সিস্টেম তুমি কতটুকু তাপ দিছো, সিস্টেম কি কতটুকু তাপ দিতে পারবে বাইরে থেকে? দিতে পারবে না। সিস্টেম থেকে কি তুমি বাইরে কোনো সিস্টেমকে তুমি তাপ দিতে পারবে না, বা সিস্টেম থেকে তুমি তাপ নিবা সেটাও নিতে পারবে না। আমি এটার মান কত? 0। তার মানে ডেলি ইকুয়াল টু মাইনাস W অথবা W ইকুয়াল টু মাইনাস ডেলি। ঠিক আছে, এটা আমাদের একটা সূত্র। আচ্ছা, এখন এই যে এডিয়াবেটিক প্রসেস আছে না, এডিয়াবেটিক প্রসেস করা হয় যেমন আমরা কনস্ট্যান্ট টেম্পারেচার প্রসেস, এটাকে আমরা কি বলছিলাম? স্লো প্রসেস, মানে চাপের মাত্রা খুব ধীরে ধীরে পরিবর্তন করা হয়। আর এডিয়াবেটিক প্রসেস এটা হচ্ছে খুব ফাস্ট প্রসেস, হঠাৎ করে চেঞ্জ করা হয়। কি করে? হঠাৎ করে চেঞ্জ করা হয়। কার মান চেঞ্জ করা হয়? কনস্ট্যান্ট টেম্পারেচার প্রসেস আমি কার মান খুব আস্তে আস্তে চেঞ্জ করেছিলাম? চাপের মান। কনস্ট্যান্ট টেম্পারেচার প্রসেসে চাপের মান খুব ধীরে ধীরে পরিবর্তন করা হয়, আর এডিয়াবেটিক প্রসেসে চাপের মান হঠাৎ করে পরিবর্তন করা হয়। তাহলে এডিয়াবেটিক প্রসেসে চাপের মান হঠাৎ পরিবর্তন করা হয়। ঠিক আছে, তাহলে এডিয়াবেটিক প্রসেস আর কনস্ট্যান্ট টেম্পারেচার প্রসেসের মধ্যে একটা হচ্ছে স্লো প্রসেস আর একটা হচ্ছে ফাস্ট প্রসেস। ফাস্ট প্রসেস কোনটা? এডিয়াবেটিক, এটার মধ্যে হঠাৎ করে চাপের মান পরিবর্তন করা হয়। তাহলে স্লো প্রসেস কোনটা? স্লো প্রসেস হচ্ছে কনস্ট্যান্ট টেম্পারেচার প্রসেস, খুবই আস্তে আস্তে চাপের মানটা পরিবর্তন করা হয়। তাহলে এডিয়াবেটিক প্রসেসে আমাদের কিছু সূত্র আছে, আমি সূত্রের প্রমাণগুলো এখন আর দেখাচ্ছি না, কারণ ফিজিক্সে খুব বেসিক লেভেলের প্রশ্নের জন্য সূত্রের প্রমাণ দেখানোর কোনো মানে হয় না। ঠিক আছে, তাহলে আমাদের এখানে সূত্র হবে P1 V1 PV গামা ইকুয়াল টু কনস্ট্যান্ট, PV গামা ইকুয়াল টু কনস্ট্যান্ট। এটাকে তোমার লেখা যায় যে P1 V1 গামা ইকুয়াল টু P2 V2 গামা। ঠিক আছে, এটা আমাদের একটা সূত্র, মানে এটা যে কথা এটা তাই কি কথা, তাই না? আচ্ছা, তাহলে PV গামা ইকুয়াল টু কনস্ট্যান্ট, এটা একটা সূত্র। আরেকটা আমাদের লাগবে T1 বাই T2 ইকুয়াল টু V2 বাই V1 গামা মাইনাস 1। আরেকটা লাগবে T1 বাই T2 ইকুয়াল টু P1 বাই P2 গামা মাইনাস 1 ডিভাইডেড বাই গামা। তো কাজের সূত্র তো আমাদের লাগবে না, তারপর যেহেতু অনুগুলোতে যেহেতু লিখে দিয়েছি তাহলে এটার মধ্যে লিখে দিই। তাহলে কাজের সূত্র W ইকুয়াল টু P1 V1 মাইনাস P2 V2 ডিভাইডেড বাই গামা মাইনাস 1। এটা যদি আমাদের সম্প্রসারণ হয়, সম্প্রসারণ ব্যাস P1 V1 মাইনাস P2 V2 ডিভাইডেড বাই গামা মাইনাস 1। আর যদি সংকোচন হয় W ইকুয়াল টু P2 V2 মাইনাস P1 V1 ডিভাইডেড বাই গামা মাইনাস 1। এইগুলো লাগবে না এইখানের জন্য, এটা হলো থার্মোডাইনামিক্স যখন ডিপার্টমেন্ট করবো তখন লাগবে। এখন আমাদের বেসিক এই তিনটে সূত্র লাগবে। P1 V1 গামা ইকুয়াল টু P2 V2 গামা, T1 বাই T2 ইকুয়াল টু V2 বাই V1 গামা মাইনাস 1, T1 বাই T2 ইকুয়াল টু P1 বাই V2 গামা মাইনাস 1 বাই গামা। এই তিনটে সূত্র মোটামুটি লাগবে। ঠিক আছে, আমার মনে হয় যে বেসিকে যতটুকু এই অধ্যায়ের জন্য যতটুকু জানা দরকার আমরা মনে হয় ততটুকু জানতে পারছি। এই যদি আমরা একটু প্রথম থেকে যদি একটু রিওয়াইন্ড করি, তাহলে প্রথমে আমরা কি বলছিলাম যে থার্মোডাইনামিক্সের প্রথম সূত্র কি ছিল? প্রথম সূত্র বলছিল কোন সিস্টেমে যদি আমি তাপকে যদি সম্পূর্ণরূপে কাজে রূপান্তরিত করি অথবা কাজকে যদি সম্পূর্ণরূপে তাপে রূপান্তরিত করি, তাহলে কাজ আর তাপকে হবে সমানুপাতিক। ঠিক আছে, এখন বলছে বিজ্ঞানী ক্লাস শেষে আমরা করছে কি এইটাকে আবার একটু নিজের মতো করে ব্যাখ্যা করছে।
ঠিক আছে। নিজের মতন করে কিভাবে ব্যাখ্যা করছে, ওনার মতামতটা ছিল এরকম যে আমি সিস্টেমের তাপকে অন্য কোনো শক্তিতে যদি রূপান্তর করি অথবা অন্য কোনো শক্তিকে যদি আমি তাপে রূপান্তরিত করি, তাহলে তার শুধুমাত্র পরিবর্তন হবে, কিন্তু মোট শক্তি কিন্তু আগের মতনই থাকবে, অপরিবর্তিত থাকবে। ঠিক আছে। উনি সূত্র যেটা ব্যাখ্যা করছে, মানে প্রথম সূত্রটাকে উনি নিজের মতো করে যেভাবে ব্যাখ্যা করছে যে আমি যদি কোনো সিস্টেমকে তাপ দিই, সেই তাপ থেকে সে কি করবে, তার নিজের কিছু অন্তস্থ কিছু পরিবর্তন করবে, মানে ইন্টারনাল এনার্জি কিছু পরিবর্তন করবে, আর বাকি যতটুকু তাপ থাকবে সেটাকে কি করবে, সে কাজে রূপান্তর করবে। এখান থেকে আমরা পাইছিলাম H = ডেলি প্লাস W। তারপর আমরা কি করলাম, H ডেলি W কখন কার মান পজিটিভ দেবো সেটা নিয়ে একটু আলোচনা করছিলাম। যেমন সিস্টেমকে যদি আমি তাপ দিই তাহলে H এর মান পজিটিভ, সিস্টেম থেকে যদি আমি তাপ নিয়ে আনি তাহলে H এর মান নেগেটিভ। সিস্টেম যদি আমাকে W পরিমাণ কাজ আউটপুট দেয় তাহলে W এর মান পজিটিভ। আমি যদি সিস্টেমকে W পরিমাণ কাজ ইনপুট দেই তাহলে W এর মান নেগেটিভ। সিস্টেমের যদি ইন্টারনাল এনার্জির পরিমাণ বৃদ্ধি পায় তার মানে ইন্টারনাল এনার্জির মান পজিটিভ, যদি ইন্টারনাল এনার্জির মান হ্রাস পায় তাহলে W এর মান নেগেটিভ। ওইখান থেকে আমরা ঘর করে কিছু করছিলাম যে কখন কার মান পজিটিভ হবে, বাংলা কিভাবে লেখা যায় এটা দেখলাম। তারপর আমরা কি করলাম, বিভিন্ন প্রকার প্রসেস নিয়ে আলোচনা করলাম। কনস্ট্যান্ট টেম্পারেচার প্রসেস, কনস্ট্যান্ট প্রেসার প্রসেস, কনস্ট্যান্ট ভলিউম প্রসেস। তারপরে আর কি করলাম, এডিয়াবেটিক প্রসেস করলাম, তাই না? এর মধ্যে আমাদের একটা ছিল স্লো প্রসেস আর একটা ছিল ফাস্ট প্রসেস। স্লো প্রসেস কোনটা? কনস্ট্যান্ট টেম্পারেচার প্রসেস। কনস্ট্যান্ট টেম্পারেচার প্রসেসে কি স্লো? প্রেসার স্লো। প্রেসার খুব আস্তে আস্তে বৃদ্ধি করা হয়, আস্তে আস্তে পরিবর্তন করা হয়। আর এডিয়াবেটিক প্রসেসের মধ্যে, এটা হচ্ছে ফাস্ট প্রসেস, এটার মধ্যে কি করা হয়, চাপটাকে খুব দ্রুত পরিবর্তন করা হয়। ঠিক আছে। এটার মধ্যে যে যে সূত্রগুলো দরকার ছিল আমরা মোটামুটি দেখছি। এখন আমরা যদি অঙ্ক করতে যাই আমার মনে হয় যে এটা আমরা ক্লিয়ার করব। ধন্যবাদ।